এই ভিডিওতে আমরা দেখব কিভাবে বিভিন্ন অবজেক্টকে মেথডের প্যারামিটার হিসেবে পাস করা যায়। সো অবজেক্ট ইজ মেথড প্যারামিটার। এই জিনিসটা অ্যাকচুয়ালি থিওরিটিক্যাল কোনো জিনিস না, দ্যাটস ওয়াই আমরা শুধু এক্সাম্পল দিয়ে বোঝার চেষ্টা করব। সো আমি দুই একটা এক্সাম্পল দেব। ফার্স্ট অফ অল আমরা একটি পুরাতন কোড নিয়ে আসছি, যেটা হচ্ছে আমরা কনস্ট্রাক্টরের ভিডিওতে দেখেছিলাম পার্সন ক্লাস, যেখানে পার্সনে কয়েকটা কনস্ট্রাক্টর ক্রিয়েট করা আছে এবং সাম আদার মেথডস ক্রিয়েট করা ছিল। সো আমি অ্যাজ ইট ইজ থেকে নিয়ে আসলাম অ্যান্ড আরেকটা নতুন ক্লাস ক্রিয়েট করলাম, একটা বুক নামে ক্লাস ক্রিয়েট করলাম যেটা অ্যাসাইনমেন্টে ছিল। সো এখানে শুধুমাত্র বুকের প্রপার্টিজগুলো, টাইটেল, অথর, প্রাইস, পাবলিকেশন, এডিশন, এইগুলা এবং একটা বুকের সিম্পল একটা কনস্ট্রাক্টর, প্যারামিটারাইজড কনস্ট্রাক্টর দিয়ে জাস্ট বুক ক্লাসটাকে ডিফাইন করা আছে। দ্যাটস অল, ঠিক আছে। সো এখন আমরা নতুন একটা ক্লাস ক্রিয়েট করব, ক্লাস, এবং ক্লাসটার নাম দেব ডিসপ্লে। সো আমরা বুক ক্লাসের মধ্যে শো ইনফো নামে যে মেথডটা বানানোর প্ল্যান ছিল, সেটাই আমরা আসলে আলাদা একটা ক্লাস এখন বানাবো। ডিসপ্লে নামে আমি একটা ক্লাস বানাইলাম। আমার উদ্দেশ্য হচ্ছে গিয়ে যে ডিসপ্লে ক্লাসটা বিভিন্ন ধরনের অবজেক্টকে ডিসপ্লে করবে বা প্রিন্ট করবে বা শো করবে। সো ফার্স্ট অফ অল আমি একটা পার্সনকে ডিসপ্লে করার চেষ্টা করি। সো আমি এখানে দুইটা মেথড লিখলাম। শো ইনফো, যেটাকে দুইবার আমি ওভারলোড করলাম। প্রথমটাতে আমি পার্সন নামে একটা অবজেক্ট পাস করলাম অ্যাজ এ প্যারামিটার। আমরা প্যারামিটার এর আগ পর্যন্ত জাস্ট ইন্টিজার, ফ্লোট, ডাবল এই ধরনের প্যারামিটার পাস করছিলাম, বাট এখন আমি কি করলাম, একটা পার্সনের অবজেক্ট এখানে পাস করলাম এবং সেখানে সেই অনুযায়ী পার্সনের যা যা ইনফরমেশন আছে বা আমি যেইভাবে দেখাতে চাই সেই ফরম্যাটে এটাকে প্রিন্ট করে দিলাম। সেম জিনিসটা আবার ওভারলোডেড মেথড শো ইনফো আরেকটা, যেখানে আসলে বুকের অবজেক্ট পাস করলাম এবং বুকের ইনফরমেশনটাকেও আমি আমার মতো করে ফরম্যাটেড করে প্রিন্ট করার চেষ্টা করলাম। সো এই ছিল হচ্ছে আমার ডিসপ্লে ক্লাস। এখন আমরা জাস্ট টেস্ট করে দেখব যে এই ডিসপ্লে ক্লাস কিভাবে কাজ করে। সো ফার্স্ট অফ অল আমাকে অবশ্যই পার্সন আর বুকের দুইটা অবজেক্ট ক্রিয়েট করতে হবে। সো আমি পার্সনের একটা অবজেক্ট ক্রিয়েট করে ফেলি। ওকে, আচ্ছা। সো পার্সনের অবজেক্টটা আমি এভাবে ক্রিয়েট করে ফেলি, একটা নাম দিলাম সে সাইফ। ওকে, এল সাইফুল। দেন হচ্ছে অ্যাড্রেস দিতে হবে, সে দিলাম সিলেট। ইমেল অ্যাড্রেস দিতে হবে একটা ইমেল অ্যাড্রেস দিয়ে দিলাম, ঠিক আছে। সো যেহেতু আমার পার্সনের কনস্ট্রাক্টরের মধ্যে এইজ বা অন্য কোনো ইনফরমেশন চাওয়া হয় না, তাই আমি দিচ্ছি না। আরেকটা অবজেক্ট ক্রিয়েট করে ফেলি বুকের, বি ইজ ইকুয়াল টু নিউ বুক। সো এখানে প্রথমে টাইটেল দিয়ে দেবো আমরা সে জাভা কমপ্লিট রেফারেন্স। সো দুইটা অবজেক্ট ক্রিয়েট করলাম। দেন হচ্ছে গিয়ে আমি ডিসপ্লের একটা অবজেক্ট তৈরি করলাম, ডিসপ্লে ইজ ইকুয়াল টু নিউ ডিসপ্লে। দেন ওকে, ডিসপ্লে বানান, আচ্ছা ডিসপ্লে বানান আমি ভুল করছিলাম, PLY দিয়ে দিয়েছিলাম। সো সেম ভাবে দিতে হবে, আমি ভুলটা ঠিক করছি না। ডট
display dot show info. সো আমি যদি বুক পাস করি তাহলে বি, দেন আবার পার্সনটা পাস করে দিলাম, পার্সন। দেখি আমরা কিভাবে আউটপুট আসে। সো অ্যাজ ইট ইজ যেভাবে আমার আসার কথা ছিল, একটা বুক পাস করা হয়েছে। বুকের এখানে আসলে আমি যে ফরম্যাটটা চাচ্ছিলাম সেটা হয়নি, কারণ আমি এখানে একটু ভুল করলাম। এখানে একটা নিউ লাইন দিলে সুন্দর করে আসতো আর কি। সো আরেকবার রান করে সুন্দর আউটপুটটাই আমরা দেখি ফরম্যাটেডটা। সো একটা বুকের ইনফরমেশন প্রিন্ট করলো, দেন হচ্ছে কি একজন পার্সনের ইনফরমেশন প্রিন্ট করলো অন্য একটা ক্লাসের মাধ্যমে, অন্য একটা মেথডের মাধ্যমে, যেই মেথডের মধ্যে আমরা বুক এবং পার্সনের অবজেক্টটাকে পাস করলাম। ঠিক আছে? আচ্ছা, এখানে আমি আরো একটা জিনিস দেখাতে চাই। যদি এরকম হয়, এটা জাস্ট একটা ছোট্ট টিপস বলা বা ট্রিক্স বলা যায়, যে সে আমি ডিসপ্লে ক্লাসটা একবারই ইউজ করতে যাচ্ছি, বারবার ইউজ করতে যাচ্ছি না। মানে আমার ডিসপ্লে ক্লাসের আমি কোনো ভেরিয়েবল ক্রিয়েট না করেও জাস্ট সিঙ্গেল টাইম ইউজ করতে পারি এইভাবে, যে নতুন একটা অবজেক্ট ক্রিয়েট করলাম, ডিসপ্লে এই যে এটা হচ্ছে গিয়ে, এই অংশটা হচ্ছে গিয়ে অবজেক্ট ক্রিয়েশনের জন্য একটা ইনস্ট্রাকশন। ঠিক আছে? সো আমি যদি এটাকে কোনো ভেরিয়েবলের মধ্যে না রাখি, তাহলে জাস্ট ডিসপ্লে ডট শো ইনফো এভাবে আমি যদি দিয়ে দিই, তাহলে আমি একই লাইনে কাজ করতে পারি। তো তোমরা যখন আসলে অনলাইনে বিভিন্ন মানুষের কোড দেখবা, তো এই ধরনের বিভিন্ন স্টেটমেন্টের সামনে পড়তে পারো। সো এই ধরনের স্টেটমেন্টের মুখোমুখি হলে তো বুঝতে পারবা যে আসলে প্রোগ্রামার এখানে কোনো ধরনের ভেরিয়েবল বা রেফারেন্স ক্রিয়েট না করে অবজেক্টটাকে জাস্ট ইউজ করতে চাচ্ছে ওয়ান টাইম। সো এখানে যেহেতু কোনো রেফারেন্স ক্রিয়েট করা হয়নি, দ্যাট মিনস হচ্ছে এখানে যে অবজেক্টটা ক্রিয়েট করা হলো, এই অবজেক্টটার আর কোনো রেফারেন্স নাই। আর এটা কি হবে, এটা গার্বেজ কালেক্টেড হয়ে যাবে গার্বেজ কালেকশনের সময়, বিকজ এটাকে আর তুমি খুঁজে পাবো না, কারণ এটার কোনো অ্যাড্রেস রাখা হয়নি। সো আমি যদি রান করি, আমি এক্স্যাক্টলি সেম আউটপুটটাই দেখতে পারবো অ্যাজ ইট ইজ, যে আমি যদি এটাকে 2 লাইনে করতাম। ঠিক আছে? যদি আমি এভাবে করতাম, তাহলে যা আসতো অ্যাজ ইট ইজ আউটপুটটা আমি ওইভাবে দেখতে পারতেছি। তো এটা ডিপেন্ড করে আমার সিচুয়েশনের উপরে। একটু আগে যখন আমি ডিসপ্লে বুক এবং ডিসপ্লে পার্সন দুইটাই একসাথে করার চেষ্টা করছিলাম, তখন অবশ্যই আসলে এক অবজেক্ট দিয়ে করাই বেটার, কারণ বারবার ডিসপ্লে অবজেক্ট ক্রিয়েট করার কোনো মানে নেই। বাট এখানে যেহেতু একবারই আমার দরকার ছিল, আমি একবার করলেও পারতাম। আমরা চলে আসি নেক্সট এক্সাম্পলে। সো ফার্স্ট এক্সাম্পলে আমরা যেটা দেখলাম সেটা হচ্ছে আমরা একটা নতুন ক্লাস ক্রিয়েট করছি এবং সেখানে বিভিন্ন মেথডের মধ্যে আমি বিভিন্ন ধরনের অবজেক্টকে পাস করছি, বিভিন্ন ক্লাসের অবজেক্টকে। তো এখন আমি সেম ক্লাসের মধ্যেই অবজেক্ট পাস করা যায় সেটা দেখব। আচ্ছা, সো সেম ক্লাসের মধ্যে যদি আমি কোনো একটা মেথড ক্রিয়েট করি এবং সেই মেথডের মধ্যে আমি অন্য কোনো ক্লাসের অবজেক্ট হোক, আবার সেম ক্লাসের অবজেক্ট হোক, সেটা করতে পারি। তো এখন যে এক্সাম্পলটা দেখবো সেটা অ্যাকচুয়ালি মানে উদ্দেশ্য হচ্ছে, ধরো এই যে বুক ক্লাসটা আমি তৈরি করছি, আমি আমার লাইব্রেরির জন্য তৈরি করছি। সো আমার লাইব্রেরিতে একই বই একাধিকবার থাকতে পারে। ঠিক আছে? একটা লাইব্রেরিতে অবশ্যই সেম বইয়ের অনেকগুলো কপি থাকে। সো ধরো এখানে যে আমি জাভা কমপ্লিট রেফারেন্স বইটা ক্রিয়েট করলাম, এই বইয়ের অনেকগুলো কপি আমার লাইব্রেরিতে আছে, বা আমার নতুন একটা কপি আছে। সো অলরেডি আমি একটা বুক বি তৈরি করলাম। সো বুক B2 যখন তৈরি করব, তখন আসলে আমি চাচ্ছি যে সব ইনফরমেশন আবার নতুন করে দেওয়ার দরকার কি, অলরেডি তো আমার কাছে আছে। সো এটাকে কপি করার কোনো ব্যবস্থা করা যায় কিনা। সো এটা একটা জিনিস করা যায়, যে আসলে বুকের মধ্যে একটা মাত্র কনস্ট্রাক্টর আছে, যেটাতে হচ্ছে সবগুলো ইনফরমেশন দিয়ে দিলে সে সেট করে দেয়। তো আমি আরেকটা কাজ করতে পারি, আরেকটা কনস্ট্রাক্টর, হ্যাঁ, কনস্ট্রাক্টরের আগে তুমি পাবলিক লিখতে পারবে, সমস্যা নেই। সো আমি আরো একটা কনস্ট্রাক্টর দিয়ে দিলাম, বুক। সো দেখো, এই কনস্ট্রাক্টরটাকে আমি ওভারলোড করলাম আরো একটা কনস্ট্রাক্টর দিয়ে। সেই কনস্ট্রাক্টরের ভিতরে আমি জাস্ট একটাই প্যারামিটার নিলাম, সেটা আবার আরেকটা বুকের অবজেক্ট। ঠিক আছে? সো আমি এই টোটাল কোডটাকে এখানে আমি কপি করে দিতে পারি। আমার উদ্দেশ্য যেটা ছিল সেটা এখানে পারপাস সার্ভ হয়ে যাবে। শুধুমাত্র আমি এখানে একটু চেঞ্জ করব, বুক ডট টাইটেল
সেম কাজটা বুক ডট অথর করে দিলাম, এডিশন করে দিলাম। ওকে, সো এখানে দেখো দুইটা সিমিলার কনস্ট্রাক্টর আমি তৈরি করলাম, বাট এই কনস্ট্রাক্টরটার মধ্যে কি করলাম, আমি ইন্ডিভিজুয়াল প্রত্যেকটা প্রপার্টিজ না পাঠিয়ে একটা টোটাল বুক পাঠিয়ে দিলাম এবং ওই বুকটাকে সে কপি করে নিতেছে। ঠিক আছে, এটাকে কাইন্ড অফ আমরা চাইলে কপি কনস্ট্রাক্টর বলতে পারি। যদিও জাভাতে ডিরেক্টলি কোনো কপি কনস্ট্রাক্টর নাই, আমরা এইভাবে আসলে করতে পারি। অন্যান্য ল্যাঙ্গুয়েজে কোনো ল্যাঙ্গুয়েজে কপি কনস্ট্রাক্টর নামে একটা জিনিস আছে, তো এটাকে আসলে ওয়ার্ক অ্যারাউন্ড হচ্ছে গিয়ে এইভাবে। সো আমি একটা অবজেক্ট পাস করে দিলাম এবং সেটাকে হুবহু কপি করে ফেললাম। ঠিক আছে, সো আমি একই সাথে কিন্তু দুইটা এক্সাম্পল দেখাচ্ছি, একটা হচ্ছে কনস্ট্রাক্টর, একটা হচ্ছে গিয়ে মেথডের। যেহেতু কনস্ট্রাক্টরটা একটা স্পেশাল কাইন্ড অফ মেথড, দ্যাট মিনস হচ্ছে আমরা চাইলে অন্য কোনো মানে নর্মাল মেথডেও একই কাজ করতে পারতাম। এই বুক ক্লাসের ভিতরে অন্য একটা মেথডে আবার সেম বুকটাকে আমি পাস করতে পারি। তো এখানে বুঝার ব্যাপার হচ্ছে গিয়ে এই যে বুক আর এই যে দিস, এই দুইটা কিন্তু ডিফারেন্ট। দিস মানে হচ্ছে গিয়ে যেই অবজেক্টটা নিয়ে কাজ করা হচ্ছে সে, ঠিক আছে, কারেন্ট ক্লাসের কারেন্ট অবজেক্ট, ইনভোকিং অবজেক্ট। আর এখানে বুক বলতে তো আমাকে আরেকটা থার্ড পারসনকে দিয়ে দেওয়া হচ্ছে, মানে অন্য একটা বুককে দিয়ে দেওয়া আছে। সো বুক ডট টাইটেল বললে ওই বুকের টাইটেল বোঝাচ্ছে। সো আমরা আসলে বুঝতে পারতেছি যে দুই ভেরিয়েবল, এটা হচ্ছে কি আমার ইনস্ট্যান্স ভেরিয়েবল আর এটা হচ্ছে কি বুক অবজেক্টের ভেরিয়েবল যেটা আমাকে প্রোভাইড করা হলো। সো এখন দেখো আমরা চাইলে এখানে বুক b2 ক্রিয়েট করতে পারি, নিউ বুক, দ্যাট মিনস আমি নতুন একটা ক্রিয়েট করতেছি, নতুন অবজেক্ট, বাট আমি পাস করতেছি পুরানো অবজেক্ট। ঠিক আছে, আমার কোনো এরর আসছে না। এবং আমি চাইলে ডি ডট শো ইনফো দিয়ে বুক b2টাকে প্রিন্ট করতে পারি। আচ্ছা, b2টাকে প্রিন্ট করার আগে একবার b কে প্রিন্ট করি, আরেকবার b2 কে প্রিন্ট করি। সো এখন যদি আমি প্রোগ্রামটা রান করি, ওকে, সো প্রোগ্রামটা রান করলে দেখবে যে অ্যাকচুয়ালি দুইটা ইনফরমেশন সেম দেখাচ্ছে, অ্যাজ ইট ইজ দেখানোর কথা যা আছে। দেখো সব ইনফরমেশন সেম দেখাচ্ছে, জাস্ট এখানে অ্যাড্রেসিংটা দেখো, এখানে অ্যাড্রেসিংটা আর সেকেন্ড বুকের অ্যাড্রেসিংটা কিন্তু ডিফারেন্ট, বিকজ দুইটা মেমোরিতে আলাদা আলাদা জায়গা নিয়ে আসে, বাট দুইটার মধ্যে ইনফরমেশন গুলো সেম রাখা আছে। সো দুইটাকে প্রিন্ট করলে একই ইনফরমেশন দেখালেও দুইটার অবজেক্টটা ডিফারেন্ট। সো কেউ যদি কোনো কারণে এখানে ডিসপ্লে করার আগে b2 ডট এডিশন ইজ ইকুয়াল টু সে 5th এডিশন দিয়ে দিলাম, চেঞ্জ করে দেয়, সো এই চেঞ্জটা কিন্তু আমরা দুইটার মধ্যে দেখতে পারবো না, আমরা একটার মধ্যে দেখতে পারবো। সরি, আমি এমন একটা জিনিস চেঞ্জ করছি যেটা আসলে দেখাচ্ছে না, মানে আমরা আমাদের শো ইয়াতে দিয়ে নেই। সো পাবলিকেশনটা চেঞ্জ করে দিই, ওরাকল প্রেস থেকে আমরা সে মনে করো ম্যাগ্রো হিলে চলে যাই, ম্যাগ্রো হিলস পাবলিকেশনস থেকে। সো জাস্ট যদি আমি প্রিন্ট করি তাহলে দেখবো যে যেটা আমি চেঞ্জ করেছিলাম সেটা আসছে। প্রথম বইটা অরাকল প্রেস থেকে আসছে, সেকেন্ড বইটা ম্যাগ্রো হিলস থেকে আসছে। আমি সে প্রাইসটাও চেঞ্জ করে দিতে পারতাম। জাস্ট আমরা দেখলাম যে কিভাবে অবজেক্টকে পাস করে একটা কনস্ট্রাক্টরের মধ্যেও পাস করা যায়, অথবা যে কোনো একটা মেথডের মধ্যেও পাস করা যায়। সো এটা আসলে কনস্ট্রাক্টর না হয়ে অন্য একটা মেথড হলেও কাজ করতো। সো এটা হচ্ছে কি সেকেন্ড এক্সাম্পল। ওকে, আমাদের থার্ড এক্সাম্পলে আমরা যেটা করতে যাচ্ছি তা হলো এই যে আমাদের আগে ডিসপ্লে ক্লাসের মধ্যে মেথড রেখে রাখছিলাম যে শো ইনফো, ওখান থেকে হচ্ছে বুক অবজেক্টটা দিয়ে দিলে সে এই বুকের ইনফরমেশনটা দেখাচ্ছে। সো সে আমার এখন মনে হচ্ছে যে না, আমার বুক ক্লাসের ভিতরেই একটা মেথড থাকা উচিত যে সেম কাজটাই করবে। ঠিক আছে, সো আমি চাচ্ছি যে ইউজারকে এরকম সুবিধা দেওয়ার যে ইউজার এখন নতুন করে আবার ডিসপ্লে ক্লাসের অবজেক্ট ক্রিয়েট না করে বুক থেকেই ডিসপ্লেটা করতে পারবে। সো আমি আরেকটা দিয়ে দিলাম পাবলিক ভয়েড, এটা বুক ক্লাসের ভিতরে লিখছি। সো এটার নাম শো ইনফো দিতে পারি অথবা ডিসপ্লেও দিতে পারি। আমি আপাতত ডিসপ্লে দিচ্ছি, মোর মিনিংফুল হবে, যেহেতু আমি ডিসপ্লে ক্লাসের অবজেক্ট ইউজ করেই
প্রিন্ট করব বা শো করব, ঠিক আছে। সো এখানে আমি জাস্ট নিউ ডিসপ্লে একটা অবজেক্ট ক্রিয়েট করলাম, সেখান থেকে শো ইনফো দিলাম। ওকে, দেখো অটো কমপ্লিট, আমি আসলে এটাই তোমাদের এক্সাম্পলটা দেখা যাচ্ছিলাম, বাট অটো কমপ্লিট আমাকে অলরেডি দিয়ে দিছি যে শো ইনফো ব্র্যাকেটের মধ্যে দিস, মানে শো ইনফো যেই মেথডটা ছিল সেখানে একটা বুকের অবজেক্ট পাস করার কথা ছিল, সেখানে আমরা বুকের অবজেক্টের জায়গায় দিসটা পাস করে দিলাম। সো দিস মিনস কিন্তু কারেন্ট অবজেক্ট। সো কারেন্ট অবজেক্ট এই কোডটা কোথায় আছে, একটা বুক ক্লাসের ভিতরে আছে। সো ওই বুক ক্লাসের যেই অবজেক্টের ক্ষেত্রে ডিসপ্লে কল করা হবে সেইটাই হবে দিস, মানে কারেন্ট অবজেক্টটা, কারেন্ট ইনস্ট্যান্সটা। সো এইভাবে আমরা পাস করতে চাই। এই এক্সাম্পলটার উদ্দেশ্য হচ্ছে কি এই জিনিসটা দেখানো, যে দিসকে আমরা চাইলে প্যারামিটার হিসেবে পাস করতে পারি, আর্গুমেন্ট হিসেবে পাস করতে পারি অন্য কোনো মেথডের, সেটা সেম ক্লাসের হইতে পারে, ডিফারেন্ট ক্লাসের হইতে পারে, ঠিক আছে। সো আমি এখানে ডিসপ্লে, আচ্ছা যদি কারো বোঝার সমস্যা হয় তাহলে আমি একটা অবজেক্ট ক্রিয়েট করেই ফেলতেছি, t is equal to new, ঠিক আছে। সো এইভাবে করলে হয়তো সবার বোঝার সুবিধা হবে, বাট আগে যে এক্সাম্পলটা ছিল এই এক্সাম্পলে তোমরা ইউজ টু হওয়া উচিত। যাই হোক, যেভাবেই লিখি না কেন, এখন আমরা টেস্টে চলে যাই। টেস্টে যাওয়ার পরে আমরা ডিসপ্লের অপশনটা বন্ধ করে দেই, আমরা জাস্ট সে b2 ডট ডিসপ্লে বলে দিলাম। তাহলে কি করবে, b2, আমি আর থার্ড কোনো ডিসপ্লে অবজেক্টে যাচ্ছি না, জাস্ট বুক অবজেক্ট থেকেই সেটা প্রিন্ট করতে পারতেছি। দেখে আসি, এই যে প্রিন্ট হলো এক্স্যাক্টলি। আমি কিন্তু এখানে কোড রিইউজ করলাম, ঠিক আছে। অলরেডি আমার ডিসপ্লে ক্লাসে সেম কোডটা লেখা আছে, আমি বুক ক্লাসের মধ্যে গিয়ে এই জিনিসটা না লিখে ওই ডিসপ্লে অবজেক্টটাকেই শো করে দিলাম, ঠিক আছে। এখানে জাস্ট আমার দেখানোর উদ্দেশ্য হচ্ছে কি যে দিস কিওয়ার্ডকে এভাবে পাস করা যায়। সো এভাবে পাস করলে সে আমি এখান থেকে যখন আমি এটা ইউজ করতে যাচ্ছিলাম, দিস কিওয়ার্ড ছাড়া কিন্তু আমরা আর অন্য কোনো উপায় নেই। সো এই ছিল আমাদের থার্ড এক্সাম্পল, এবং ফাইনালি আমরা আরও একটা এক্সাম্পল দেখব, বাট সেটা আসলে আমরা অবজেক্ট প্যারামিটার হিসেবে পাস করব না, আমরা বিভিন্নভাবে অবজেক্টকে প্যারামিটার হিসেবে পাস করে দেখলাম। ফাইনালি আমরা আরেকটা জিনিস দেখব, সেটা হচ্ছে কি অবজেক্টকে রিটার্ন করা যায়, ঠিক আছে। সো অবজেক্টকে রিটার্ন করা যায়। সো আমরা আগের একটা এক্সাম্পল ওইটাকে আবার নতুন করে রিকনস্ট্রাক্ট করব, যে এক্সাম্পলটা ছিল সেকেন্ড এক্সাম্পল, যেটা আমরা কপি কনস্ট্রাক্টরের ক্ষেত্রে করছিলাম। সো কপি কনস্ট্রাক্টরের ক্ষেত্রে যেটা ছিল, একটা বুকের অবজেক্ট তাকে দিয়ে দিলে সে ওইটাকে কপি করে ফেলে। দ্যাট মিনস এখানে একটু দেখে আসি, আমরা যখন ক্রিয়েট করছিলাম যে এখানে বুক b2 ইজ ইকুয়াল টু নিউ বুক, সে নতুন একটা বুক ক্রিয়েট করতেছে, এবং কিভাবে করতেছে, ওই আগের যে বুকের ইনফরমেশনটা ছিল সেটা নিয়ে নতুন একটা বুক ক্রিয়েট করতেছে। তো এই জিনিসটাকে আমি চাচ্ছি একটু ডিফারেন্ট ওয়েতে করতে, রেজাল্টটা সেমই আসবে বাট ওয়েটা হবে একটু ডিফারেন্ট। ওকে, সো আমি লিখি আগে তারপরে এক্সপ্লেন করি। সে আমি পাবলিক বুক কপি, আচ্ছা কপি না দিয়ে গেট কপি দিয়ে দিলাম, ঠিক আছে। ওকে, সো মেথডের স্ট্রাকচারটা আগে দেখে নিই। মেথডটার নাম দিলাম আমরা গেট কপি, তার মানে হচ্ছে কি কোনো একটা বুকের অবজেক্টের মধ্যে আমি গেট কপি নামে একটা মেথড কল করতে পারবো, এবং সে কি রিটার্ন করবে, সে আরেকটা বুকের অবজেক্ট রিটার্ন করবে, ঠিক আছে। সো রিটার্ন টাইপ হিসাবে আমি বুক দিয়ে দিলাম। আচ্ছা, এখন গেট কপির মধ্যে আমি যেটা করব, আবার নতুন করে এই কথাগুলো লিখতে হবে। আচ্ছা, আমি এখানে একটু কাজ করি। ফার্স্ট অফ অল একটা বুক বি ক্রিয়েট করলাম, is equal to new book. ওকে, এখানে কষ্ট করে আমি this dot title সবগুলো একটু কষ্ট করে লিখতে হবে। এবার this dot author, থার্ডে কি ছিল, প্রাইস ছিল, প্রাইস, দেন ডট সেই পাবলিকেশন ছিল, দেন এডিশন।
কন্ডিশন, ঠিক আছে। তো দেন রিটার্ন বি। সো আমি গেট কপি মেথডে কল করলে যেটা হবে, নতুন একটা বুক ক্রিয়েট হচ্ছে কি দিয়ে, ওখানে প্যারামিটার হিসেবে আমি আমার মানে কারেন্ট অবজেক্টের যেসব ইনফরমেশন আছে সবগুলো ইনফরমেশন তাকে পাস করে দিলাম। পাস করলে যেটা হবে, বি নামে আবার নতুন আরেকটা অবজেক্ট ক্রিয়েট হবে। এটা কিন্তু আর কারেন্ট অবজেক্ট থাকতেছে না, নতুন একটা অবজেক্ট ক্রিয়েট করতেছে এবং সেটাকে আমরা রিটার্ন করতেছি। ওকে, সো টেস্ট করে দেখি আমরা। এখানে এটা তো ছিল কনস্ট্রাক্টরের মাধ্যমে আমরা কপি করছি। আমরা কনস্ট্রাক্টরের মধ্যে কপি না করে আমরা চাইবো যে বি যে অবজেক্টটা আছে সেটার মাধ্যমে কপি করতে। তো গেট কপি। সো এইভাবে যদি আমি কল করি বুক b2 ইজ ইকুয়াল টু b ডট গেট কপি, তাহলে যেটা হবে b2 আরেকটা অবজেক্ট ক্রিয়েট হয়ে যাবে। ঠিক আছে, আমরা একটু রান করি দেখি ঠিক মতো কাজ করতেছে কিনা। আমরা দেখি ঠিক মতোই কাজ করতেছে। অ্যান্ড এগেইন আবার আগের পুরাতন কোডে এক্সাম্পলে চলে যাই, যেটাতে আমরা প্রথমে বি ডট ডিসপ্লে প্রিন্ট করলাম, দেন প্রিন্ট করলাম বিকে, দেন আবার প্রিন্ট করলাম বি2কে, যাতে আমরা দেখতে পারি যে দুইটা ডিফারেন্ট অ্যাড্রেস হয়েছে। সো রান করি। এই যে দুইটার মধ্যে প্রায় সিমিলার এক্সাম্পল, সিমিলার ইনফরমেশন আছে, শুধুমাত্র আমরা যেহেতু আগের এক্সাম্পল থেকে এখানে 16 নাম্বার লাইনে পাবলিকেশনটা চেঞ্জ করা হয়েছে, সো ডিফারেন্ট পাবলিকেশন দেখাচ্ছে এবং অ্যাজ ইট ইজ আমার অবজেক্টটাও ডিফারেন্ট দেখাচ্ছে, দুইটা আলাদা অবজেক্ট। তার মানে আমার নিউ অবজেক্ট ক্রিয়েট হয়েছে। যদিও আমি এখানে দেখো বুক এর পরে নিউ কিওয়ার্ড এখানে ইউজ করি নাই, এটা আমরা ইনডিরেক্টলি ইউজ করছি এই যে বি এর গেট কপি মেথডটার ভিতরে। ঠিক আছে, সো বি এর গেট কপিকে কল করলে কি হচ্ছে, সে একটা নতুন বই বা বুক অবজেক্ট ক্রিয়েট করে এভরি টাইম আমাকে দিচ্ছে। সো আমি যতবার এটাকে কল করব ততবারই কিন্তু নতুন একটা বইয়ের অবজেক্ট ক্রিয়েট হবে এবং সেটাকে আমরা রিটার্নও করতে পারতেছি। সো আমরা যে কোনো অবজেক্টকে এজ এ রিটার্ন টাইপ হিসাবেও ইউজ করতে পারি। ঠিক আছে, আচ্ছা আরও একটা জিনিস একটু বলে নিই, যেটার ইউজটা অ্যাকচুয়ালি প্রথমে কমপ্লিকেটেড লাগতে পারে। সেটা হচ্ছে গিয়ে আমরা মাঝে মাঝে চাইলে এভাবেও দিতে পারি যে দিসটাকে আমরা রিটার্ন করতে পারি। ঠিক আছে, এই স্টেটমেন্টটা আসলে এই এক্সাম্পলের সাথে রিলেটেড না, জাস্ট অবজেক্টকে যেহেতু আমরা রিটার্ন করছি, সো দিসটাকেও আমরা রিটার্ন করতে পারি। দিসটাকে আমরা রিটার্ন করলে যেটা হবে, জাস্ট কারেন্ট অবজেক্টটাই রিটার্ন হয়ে যাবে। সো এই ধরনের কোডও তোমরা মাঝে মাঝে এনকাউন্টার করতে পারো। সো কেন দিসকে রিটার্ন করতে পারি এটা আমি আর এখন এক্সপ্লেন করব না। আমার কাছে মনে হচ্ছে এটার জন্য তোমাদের আরও কিছুদিন কোড করা উচিত। সো এটা দেখলে ভরকে যাওয়ার কিছু নাই, জাস্ট ইটস পসিবল, এটাই বলে রাখলাম। আর এটা তোমাদেরকে জানতে হবে যে আমরা রিটার্ন হিসেবে যে কোনো অবজেক্টকেই রিটার্ন করতে পারি। সো এখানে কেন রিটার্ন করছি বা কিভাবে রিটার্ন করছি, আই হোপ ভিডিওটা 2-1 বার দেখলে তোমাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে। এরপরেও যদি ক্লিয়ার না হয় অবশ্যই আমাকে কোয়েশ্চেন করবা রিভিউ সেশনে। আর এই ছিল মোটামুটি অবজেক্টকে রিটার্ন টাইপ হিসাবে এবং প্যারামিটার আর্গুমেন্ট হিসাবে পাস করার ওয়ে। সো আমি চেষ্টা করছি 2-3টা ডিফারেন্ট ওয়েতে। আসলে মেইন উদ্দেশ্য হচ্ছে গিয়ে যে অবজেক্টকে রিটার্ন করা যায় এবং আর্গুমেন্ট হিসেবে পাস করা যায় এটা তোমাদেরকে জানানো, এবং এটা বিভিন্ন সময় বিভিন্নভাবেই তোমরা ইউজ করতে পারো। আমি যে আসলে 3টা বা 4টা এক্সাম্পল দেখালাম এইভাবেই এক্স্যাক্টলি হতে হবে তা নয়, অনেকভাবেই করা যায়। আমি জাস্ট চেষ্টা করছি যে ডিফারেন্ট 2-3টা ওয়ে তোমাদেরকে দেখানোর। ঠিক আছে, সিচুয়েশন বা ডিমান্ড অনুযায়ী বিভিন্ন সময় এটাকে বিভিন্নভাবেই ইউজ করা যাবে। সো আই হোপ তোমরা বাসায় এই জিনিসগুলো প্র্যাকটিস করবা, বোঝার চেষ্টা করবা যে অ্যাকচুয়ালি ব্যাপারটা কি ঘটতেছে, কোনটা যাচ্ছে, অবজেক্ট কি নতুন ক্রিয়েট হচ্ছে কিনা। যে এখানে দেখো বারবার কিন্তু অবজেক্ট এক জায়গা থেকে আরেক জায়গায় যাচ্ছে, সো কোনটা কোথায় যাচ্ছে এই জিনিসটা কিন্তু আসলে তোমাকে রিয়েলাইজ করতে হবে। এখানে মুখস্থ করার কিছু নেই, জাস্ট বোঝার ব্যাপার। সো একটু প্র্যাকটিস করবা এবং বোঝার চেষ্টা করবা। আল্লাহ হাফিজ।